পৃষ্ঠা 148 33 তিব্বতে অতীশ। ঐতিহাসিক গৈলোচাবা বলেন, কাদম্পাদের বিবরণ এবং জামাপা, নেউসুরপা, চানঙা, পুটোপা প্রভৃতি বিখ্যাত ব্যক্তিদের জীবনী গ্রন্থগুলি খুব ভালো করে বিচার করলে সেই সব তথ্য প্রমাণের ভিত্তিতে দেখা যাবে যে অতীশ জল অশ্ব বর্ষে অর্থাৎ 1042 খ্রিস্টাব্দে তিব্বতে এসেছিলেন। আরও বহু প্রাচীন পুঁথিপত্র পরীক্ষা করে দেখা গেছে যে এটি নির্ভুল গণনা। গৈলোচাবা আরও বলেছেন যে অতীশ কাষ্ঠ অশ্ব বর্ষের শরৎকালে অর্থাৎ 1054 খ্রিস্টাব্দে তুষি তয়হর্ষ মধ্যাহ্নশয় রস্যই তুষিতে গমন করেন, অর্থাৎ তাঁর মৃত্যু হয়। পৃষ্ঠা 149। এইভাবে তিব্বতের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির জন্ম মৃত্যুর সন্তারিখ বিচার করে গৈলোচাবা তুলনামূলক গণনা পদ্ধতির সাহায্যে অতীশের জীবনের বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনার কাল নির্দেশ করেছেন। পরবর্তীকালে তিব্বত বিশারদরা ইতিহাসের সঠিক কাল নির্ণয়ের ব্যাপারে তিব্বতের ঐতিহাসিকদের মধ্যে গৈলোচাবা সোননুপালকে সবচেয়ে বড় বিশেষজ্ঞ বলে মেনে নিয়েছেন। গৈলোচাবা তার বিশিষ্ট বর্ষ গণনা পদ্ধতি প্রয়োগ করে বলেছেন, অতীশ 1042 থেকে 1054 খ্রিস্টাব্দ পর্যন্ত তিব্বতে বাস করেন। এই 13 বছরের প্রথম 3 বছর তিনি পশ্চিম তিব্বতের ঞাঁড়িতে ছিলেন। মনে রাখা দরকার যে পশ্চিম তিব্বতের রাজাদের আগ্রহ ও আমন্ত্রণেই অতীশ তিব্বতে এসেছিলেন। গৈলোচাবা আরও বলেছেন যে এই সময়ে অতীশ সদ্ধর্মের পূজা ও আচার আচরণের যে বিধি নিয়ম প্রচার করেন, পশ্চিম তিব্বতের প্রায় সকলেই সেগুলি গ্রহণ করেন। এই 3 বৎসরে অনলস কার্যকলাপের দ্বারা তিনি সে দেশে প্রকৃত মহাযান মতবাদের যে ভিত্তি স্থাপন করেন, পরবর্তীকালে তার উপরেই তাঁর সাফল্যের সৌধ গড়ে ওঠে। সে দেশের ধর্ম ও সংস্কৃতিতে দীপঙ্করের বিপুল প্রভাব ক্রমে সমগ্র তিব্বতে প্রসারিত হয়। দীপঙ্করের জীবনের এই 3 বৎসরের উল্লেখযোগ্য ঘটনাগুলি হল: 1. অতীশের প্রতি পশ্চিম তিব্বতের রাজাদের, বিশেষত জনছুব ওধ এর প্রগাঢ় আনুগত্য ও রাজকীয় সংবর্ধনা। 2. অতীশের কাছে সেই সময়ের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত রিনছেন সাংপো বা রত্নভদ্রের শিষ্যত্ব স্বীকার। 3. দীপঙ্করের বিখ্যাত গ্রন্থ বোধিপথ প্রদীপ সহ বহু শাস্ত্রীয় গ্রন্থ রচনা অনুবাদ। 4. তিব্বতে অতীশের প্রধান শিষ্য ব্রোম তোনপার সঙ্গে সাক্ষাৎ। গৈলোচাবা ছাড়াও শরৎচন্দ্র দাস তাঁর অতীশের জীবনী অনুবাদে অতীশের রাজকীয় সংবর্ধনার একটি জমকালো চিত্র দিয়েছেন। 4 জন সেনাপতি 300 জন অশ্বারোহী সৈন্যসহ শ্বেত বস্ত্র পরিহিত অতীশ ও তাঁর সঙ্গীদের মধ্যভাগে রেখে অগ্রসর হলেন। 4 জন সেনাপতির মধ্যে যিনি প্রধান, তিনি একটি দীর্ঘ প্রশস্তি সহ অতীশকে সংবর্ধনা জানালেন। পৃষ্ঠা 150। তারপর তাঁরা সকলেই অভ্যর্থনার সঙ্গীত গাইতে লাগলেন। 300 বছর আগে ঠিস্রং দেচানের মন্ত্রীরা যেভাবে আচার্য শান্তরক্ষিতকে ভারতের সীমান্ত থেকে তিব্বতে নিয়ে এসেছিলেন, সেইভাবেই তাঁরা অতীশ দীপঙ্করকে সংবর্ধনা জানিয়ে নিয়ে চললেন। কিন্তু 300 বছর আগে আচার্য শান্তরক্ষিত যখন তিব্বতে এসেছিলেন, তখন অবস্থা অন্যরকম ছিল। বৌদ্ধ ধর্ম সম্পর্কে তিব্বতের মানুষের তখন প্রায় কোনো ধারণাই ছিল না। তারপর শান্তরক্ষিত তাঁর সহযোগীরা সে দেশে বৌদ্ধ ধর্ম প্রচার করেছেন, আগ্রহী ভক্তদের ভিক্ষু দীক্ষা দিয়েছেন, বহু সংস্কৃত গ্রন্থ তিব্বতী ভাষায় অনুবাদের ব্যবস্থা করেছেন এবং তিব্বতের প্রথম বৌদ্ধ বিহার সামিয়ে বিহার প্রতিষ্ঠা করেছেন। দীপঙ্কর তিব্বতে আসবার আগে পশ্চিম তিব্বতের রাজারা, বিশেষ করে এশেওদ, সদ্ধর্ম প্রচারের উদ্যোগ গ্রহণ করেছিলেন। বৌদ্ধ ধর্মে গভীর অনুরাগ ছাড়াও
পশ্চিম তিব্বতের রাজারা শিক্ষা দীক্ষায় বিশেষ অগ্রসর ছিলেন। এদেরই উৎসাহে ধর্মপাল, সুভাষিত প্রভৃতি ভারতীয় পণ্ডিতরা তিব্বতে আমন্ত্রিত হয়ে আসেন। অন্যদিকে রিনছেন সাংপোর মতো বিখ্যাত পণ্ডিত বৌদ্ধ ধর্ম শিক্ষার জন্য ভারতে প্রেরিত হন। পশ্চিম তিব্বতের রাজাদের মধ্যে এশেওদ বা জ্ঞানপ্রভ এবং জনছুব-ওদ বা বোধিপ্রভ রাজ্য ত্যাগ করে সন্ন্যাস জীবন গ্রহণ করেন। কিন্তু স্বহস্তে রাজ্য শাসন না করলেও রাজ্যের পরিচালনা ও নীতি নির্ধারণে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। সদ্ধর্মের প্রতি তাঁদের গভীর আনুগত্য সে দেশের রাজ্য শাসন কার্যকেও নিয়ন্ত্রিত করেছেন। রাজভিক্ষু এশীয়দের মনে হয়েছিল বৌদ্ধ ধর্মকে সকল কলুষমুক্ত করবার জন্য আরও বিশেষ কিছু করা দরকার। এই উদ্দেশ্যে তিনি ভারত থেকে উপযুক্ত আচার্য আনতে চেয়েছিলেন। তার মৃত্যুর পরে জনছুব-ওদ সেই উদ্যোগ গ্রহণ করেন। ভারত থেকে অন্য কোনো আচার্য নন, বিক্রমশীল বিহারের উপাধ্যায় অতীশ দীপঙ্করকেই তিনি তিব্বতে আমন্ত্রণ করে আনেন। অষ্টম শতকে যখন শান্তরক্ষিত তিব্বতে আমন্ত্রিত হয়ে আসেন, তখন বৌদ্ধ ধর্ম প্রচারের পক্ষে সে দেশের অবস্থা অনুকূল ছিল না, এই কথা আমরা আগেই বলেছি। দীপঙ্কর যখন তিব্বতে আসেন তখন দেশে অনেক পরিবর্তন ঘটেছে। পশ্চিম তিব্বতের রাজাদের পক্ষে তাই দীপঙ্করের সংবর্ধনার জন্য বিপুল আয়োজন করা সম্ভব ও স্বাভাবিক হয়েছিল। পৃষ্ঠা 151। তিব্বতের ইতিহাস থেকে অতীশ যখন তিব্বতে আসেন, সেই সময়ে তিব্বতের, বিশেষ করে পশ্চিম তিব্বতের রাজবংশ সম্পর্কে বিস্তৃত সংবাদ পাওয়া যায়। তখন ওদ দে ও দয়হসন্ত দয়েকার, ওদ দে পশ্চিম তিব্বতের রাজা ছিলেন। তার পিতামহ দেচুক গোন এর দুই পুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্র খোরদে বা এশেওদ রাজ্য ত্যাগ করে বৌদ্ধ ভিক্ষু হন এবং শ্রোংদে রাজা হন। এবার একটি বংশতালিকা দেওয়া হয়েছে। দেচুক গোন বন্ধনীর মধ্যে গুগের রাজ্য, তার থেকে লাইন নামছে, দুদিকে দুটি লাইন গেছে। বাঁদিকের লাইনে খোরদে এশেওদ বা জ্ঞানপ্রভ, তার থেকে লাইন নেমেছে দুটি, বাঁদিকে নাগরাগ বৌদ্ধ ভিক্ষু, ডান দিকে দেবরাজ বৌদ্ধ ভিক্ষু। ফলে এখানেই এই লাইনটি শেষ হয়ে গেছে। ডান দিকে দেচুক গোন থেকে লাইন নেমেছে শ্রোংদে, শ্রোংদে থেকে লাহাদে, লাহাদে থেকে তিনটি লাইন নেমেছে। বাঁদিকে ওদদে, ওদের নিচে চেদে, চয়চয়েকা দয়কার। মাঝে জনছুব-ওদ বা বোধিপ্রভ, তার নিচে বৌদ্ধ দীক্ষা গ্রহণ করেন। ডান দিকে শিবাওদ বা শান্তিপ্রভ বৌদ্ধ দীক্ষা গ্রহণ করেন। বংশাবলীটি এখানে শেষ হলো। এশেওদের মৃত্যুর পরে জলছুব-ওদ এশেওদের অন্তিম ইচ্ছাকে কার্যকরী করেন। তিব্বতে অতীশকে আমন্ত্রণ করে আনার জন্যে তিনি লোচাবা ছুলটিম জলবাকে ভারতে পাঠান। অতীশকে নিয়ে ছুলটিম জলবা যখন তিব্বতের সীমান্তে এসে পৌঁছন, তখন জনছুব-ওদ অতীশের জন্য রাজকীয় সংবর্ধনার আয়োজন করেন। অতীশও তাঁর এই রাজশিষ্যের প্রতি গভীর স্নেহশীল ছিলেন এবং জনছুব-ওদের অনুরোধে তিনি তাঁর প্রখ্যাত গ্রন্থ বোধিপথ প্রদীপ রচনা করেন। জনছুব-ওদ পিতা লহাদে এবং জ্যেষ্ঠ ভ্রাতা ওদ্দে। আবার পড়ছি, জনছুব-ওদের পিতা লহাদে এবং জ্যেষ্ঠ ভ্রাতা ওদ্দে। পশ্চিম তিব্বতের এই দুজন রাজা বৌদ্ধ ধর্মের অনুরাগী ছিলেন। গৈলোচাবা বলেছেন, লহাদের সময়ে কাশ্মীরের মহাপণ্ডিত সুভূতি, তন্ত্রের শয় হর্ষ ভয় দীর্ঘ তয় হর্ষই, সুভূতি শ্রী শান্তি তিব্বতে আমন্ত্রিত হয়ে এসেছিলেন। পৃষ্ঠা 152। অষ্টসাহস্রিকা, প্রজ্ঞা পারমিতা ও তার ভাষ্য, অভিসময়, অলঙ্কার টিকা প্রভৃতি বহু গ্রন্থ অনুবাদে সুভূতি শ্রীশান্তি
তিব্বতী অনুবাদকের বিশেষ সাহায্য করেন। তাঞ্জুর গ্রন্থাবলী থেকে তার প্রমাণ পাওয়া যায়। অদ্যে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য ভারতবর্ষ থেকে শূন্যশ্রী প্রমুখ পণ্ডিতদের তিব্বতে আমন্ত্রণ করে আনেন। শূন্যশ্রী সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। গৈলোচাবা বলেছেন, পণ্ডিত শূন্যশ্রী এবং আকার অনুসার ইয়াংলোচাবা তিব্বতে বৌদ্ধ জ্ঞানের মতবাদ প্রচার করেছিলেন। শাস্ত্র জ্ঞানে ও পাণ্ডিত্যে লাহাদের 3 পুত্রের মধ্যে শিবাওদ বা শান্তিপ্রভই শ্রেষ্ঠ ছিলেন। বৌদ্ধ ও অবৌদ্ধ মতবাদের সকল শাস্ত্রেই তিনি সুপণ্ডিত ছিলেন এবং সুদক্ষ অনুবাদকও ছিলেন। বুতন বলেছেন, রাজপুত্র শিবাওদ আচার্য শান্তরক্ষিতের শ্রী পরমাদি টিকা নামক গ্রন্থটি অনুবাদ করেন। আচার্য শান্তরক্ষিতের সুবিশাল গ্রন্থ তত্ত্ব সংগ্রহকারিকার পুষ্পিকায় বলা হয়েছে, মহারাজা ললিতাদিত্যের প্রতিষ্ঠিত কাশ্মীরের অনুপমপুর বিহারের মহাপণ্ডিত গুণাকর শ্রীভদ্র ও মহালোচাবা শাক্যভিক্ষু শিবাওদ এই গ্রন্থটি অনুবাদ করেন। তাঞ্জুর গ্রন্থ তালিকার কয়েকটি দুরূহ গ্রন্থের একক অনুবাদক রূপে শিবাওদের নাম আমরা পাই। এই গ্রন্থগুলির তিব্বতী অনুবাদের মধ্য দিয়ে সংস্কৃত ভাষায় তাঁর পারদর্শিতার প্রমাণ পাওয়া যায়। অদ্যের পরে তাঁর পুত্র চেদে রাজা হন। তিনিও বৌদ্ধ ধর্ম প্রচারে উদ্যোগী হন। তাঞ্জুরের গ্রন্থাবলী থেকে চেদের ধর্মীয় কার্যকলাপ সম্পর্কে মূল্যবান তথ্য পাওয়া যায়। 2 পিতৃব্য বৌদ্ধ ভিক্ষু জঞ্ছুবোধ এবং শিবাওদের সঙ্গে একত্রে চেদে কয়েকটি গভীর পাণ্ডিত্যপূর্ণ গ্রন্থের অনুবাদের ব্যবস্থা করেন। ধর্মকীর্তি রচিত বাদন্যায় প্রকরণ গ্রন্থটির পুষ্পিকায় বলা হয়েছে, শ্রী ভট্টারক শিবাওদ এবং অদ্যের পুত্র শ্রী দেবরাজ মঙ্গলময় প্রভু চেদের অনুরোধে ভারতীয় মহা উপাধ্যায় জ্ঞানশ্রী ভদ্র ও লোচাবা ভিক্ষু শুভমতী গ্রন্থটি তিব্বতী ভাষায় অনুবাদ করেন। জঞ্ছুবোধ, শিবাওদ এবং চেদের সমবেত উদ্যোগে মহাচার্য প্রজ্ঞাঙ্কর গুপ্তের প্রমাণ বার্তিক অলঙ্কার টিকা নাম গ্রন্থটিও অনুবাদ করা হয়। ভারতীয়, তিব্বতী ও চীনা পণ্ডিতদের অনেকে মিলে গ্রন্থটি সংশোধনের কাজ করেন। জঞ্ছুবোধ, শিবাওদ এবং রাজা চেদের অনুরোধে দীপঙ্কর শ্রীজ্ঞান লোচাবা জঞ্ছুব শেরব বা বোধিপ্রজ্ঞের সাহায্যে জয় বা জিন রচিত প্রমাণ বার্তিক অলঙ্কার টিকা নাম গ্রন্থটি তিব্বতীতে অনুবাদ করেন। পৃষ্ঠা 153। পশ্চিম তিব্বতের রাজাদের এই গভীর ধর্মানুরাগের আকর্ষণেই দীপঙ্কর শেষ পর্যন্ত তিব্বতে আসতে সম্মত হন। তিব্বতের এই অনুকূল পরিবেশে সে দেশে পৌঁছবার কিছুদিনের মধ্যেই অতীশ তাঁর ধর্ম সংস্কারের কাজে বিপুল সাফল্য লাভ করেন। অবশ্য তাঁর অসাধারণ পাণ্ডিত্য ও ব্যক্তিত্ব এবং তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রচারে তাঁর উদার ও বলিষ্ঠ ভূমিকা তাঁর সাফল্যের মূলে এই কারণগুলিও ছিল। রাজা চেদের সবচেয়ে উল্লেখযোগ্য কাজ হল অতীশ দীপঙ্করের মৃত্যুর পরে 1076 খ্রিস্টাব্দে মহাধর্ম সম্মেলন আহ্বান। এই অনুষ্ঠানটি তিব্বতের ইতিহাসে অগ্নিমকর বর্ষের সম্মেলন নামে বিখ্যাত। তিব্বতে বৌদ্ধ ধর্ম পুনরুজ্জীবনে এই সম্মেলনটির বিশেষ গুরুত্ব আছে। অতীশ প্রথম 3 বছর পশ্চিম তিব্বতেই তাঁর কাজ শুরু করেন। কয়েক বছর পরে তিনি সমগ্র তিব্বত, বিশেষ করে মধ্য তিব্বত পরিভ্রমণ করেন। অতীশের অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে তিব্বতের সামন্ত শাসক বর্গ ও সমগ্র দেশে বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। সেই প্রচেষ্টার ফলে পশ্চিম তিব্বতের সীমানা ছাড়িয়ে বৌদ্ধ ধর্ম এক সর্বতিব্বতীয় রূপ নেয়। 1076 খ্রিস্টাব্দের ধর্ম সম্মেলন তারই পরিণত রূপ। এই সম্মেলনে তিব্বতের প্রায় সব অঞ্চল থেকে উই, চাং, খাম ইত্যাদি অঞ্চল থেকে মহাত্রিপিটক ধররা এসে যোগ দেন।
অতীশের প্রথম 3 বছর তিব্বতবাসের দ্বিতীয় উল্লেখযোগ্য ঘটনা রিনছেন সাংপো বা রত্নভদ্রের সঙ্গে সাক্ষাৎকার। লাংদারমার অত্যাচারের পরের 200 বছরে তিব্বতে বৌদ্ধ পণ্ডিত বলতে রিনছেন সাংপো বা রত্নভদ্রই ছিলেন প্রধান। রিনছেন সাংপো সম্বন্ধে গৈলোচাবা বলেছেন, ভূমি অশ্ব বর্ষে অর্থাৎ 958 খ্রিস্টাব্দে রিনছেন সাংপো জন্মগ্রহণ করেন। উপাধ্যায় এসে সাংপো বা জ্ঞানভদ্র 13 বৎসর বয়সে তাকে বৌদ্ধ দীক্ষা দেন। তরুণ বয়সে তিনি কাশ্মীরে যান, সেখানে মন্ত্রযানের বহু গ্রন্থ অধ্যয়ন করেন। প্রভূত পাণ্ডিত্য অর্জন করে তিনি সূত্র ও মন্ত্রের বহু গ্রন্থ অনুবাদ করেন, প্রজ্ঞা পারমিতা ও তন্ত্রসমূহের বিশদ ব্যাখ্যা রচনা করেন। মোট 75 জন পণ্ডিতের কাছে তিনি ধর্মশিক্ষা লাভ করেন। মহারাজা লহাদে তাঁকে বজ্রাচার্য উপাধি দেন এবং প্রধান রাজপুরোহিত করেন। পৃষ্ঠা 154। রাজা তাঁকে পুরাঙে প্রচুর ভূ সম্পত্তি দক্ষিণা দেন। তিনি ঠাচা, রোং এবং অন্যান্য অঞ্চলে বহু মন্দির ও স্তূপ নির্মাণ করেন। তার বহু শিষ্য ছিলেন, পণ্ডিত বলে এরা বিশেষ খ্যাতি লাভ করেছিলেন। এছাড়া তাঁর এই শিষ্যদের মধ্যে 10 জনের বেশি শিষ্য অত্যন্ত দক্ষ অনুবাদক ছিলেন। অনুবাদ ও সংশোধনের কাজে তাঁরা পারদর্শী ছিলেন। পশ্চিম তিব্বতের বিভিন্ন কাহিনী ও ইতিহাসে রিনছেন সাংপো বিশেষ প্রাধান্য পেয়েছেন। পশ্চিম তিব্বতের পু অঞ্চলে, পু অঞ্চলে যে বৌদ্ধ মন্দিরগুলি আছে তার মধ্যে যেটি সবচেয়ে পুরনো, রাজা এশেওদের ধর্মগুরু রিনছেন সাংপো সেই মন্দিরটি নির্মাণ করেছেন বলা হয়। অতীশের পরবর্তী সময়ে চোংখাপা তিব্বতের বিখ্যাত ধর্মগুরু বলে গণ্য হয়েছেন। চোংখাপার সময়ের একটি শিলালিপিতে চোংখাপার নামের সঙ্গে তার পূর্ববর্তী সময়ের রাজভিক্ষু জনছুব ওদ এবং রিনছেন সাংপো এবং অতীশের নাম আছে। রিনছেন সাংপোর তন্ত্রে প্রগাঢ় পাণ্ডিত্য ছিল। তাঁর প্রভাবেই আগের সময়ের চেয়ে পরে তিব্বতে তন্ত্রের প্রভাব খুবই বেড়ে গিয়েছিল। এশিওদ এই তন্ত্র মন্ত্র চর্চার সংস্কার করতে চেয়েছিলেন। তার ফলে রিনছেন সাংপো অনুসৃত এই তন্ত্র সং অগ দন্তে স অনুসার অয় চন্দ্রবিন্দু গ সরমা বা নব্যতন্ত্র নামে খ্যাত হয়েছিল। অতীশ যখন তিব্বতে আসেন তখন সে দেশে তন্ত্রশাস্ত্রে রিনছেন সাংপোর চেয়ে বড় পণ্ডিত আর কেউ ছিলেন না। অতীশ যখন এগাঁড়িতে এসে পৌঁছলেন তখন 85 বৎসর বয়স্ক এই অদ্বিতীয় পণ্ডিত প্রাজ্ঞ অনুবাদকের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হল। বয়সে অতীশ তাঁর থেকে 24 বছরের ছোট ছিলেন। প্রথম দর্শনেই অতীশ রিনছেন সাংপোর শাস্ত্র জ্ঞানের অহমিকা কিভাবে চূর্ণ করেছিলেন গৈলোচাবা তার বর্ণনা দিয়েছেন। লোচাবা রিনছেন সাংপো ভাবলেন, আমার চেয়ে বড় পণ্ডিত তিনি কখনোই নন, তবে রাজভিক্ষু এসেও যখন একে আমন্ত্রণ করে এনেছেন তখন এর সঙ্গে একবার সাক্ষাৎ করা যাক। এই ভেবে তিনি অতীশকে থলিং বিহারে তাঁর বাসস্থানে নিমন্ত্রণ করলেন। থলিং বিহারে তান্ত্রিক দেবদেবীর অনেকগুলি মূর্তি ছিল। এই মূর্তিগুলি দর্শন করে প্রভু বন্ধনীর মধ্যে অতীশ তন্ত্রে বর্ণিত স্থান অনুসারে তাঁদের প্রত্যেকের উদ্দেশ্যে এক একটি পৃথক পৃথক স্তোত্র উচ্চারণ করলেন। পৃষ্ঠা 155। প্রভু আসন গ্রহণ করবার পরে লোচাবা রিনছেন সাংপো জিজ্ঞাসা করলেন, এই স্তোত্রগুলি কে রচনা করেছেন? উত্তরে প্রভু বলেছেন, এইগুলি এখনই আমি রচনা করলাম। শুনে লোচাবার মনে যুগপৎ বিস্ময় ও শ্রদ্ধা জাগ্রত হল। তারপর প্রভু অতীশ কোন শাস্ত্রে রিনছেন সাংপোর কতটা পাণ্ডিত্য তা জানতে চাইলেন। রিনছেন সাংপো সংক্ষেপে তাঁর শাস্ত্র জ্ঞানের বিবরণ দিলেন। শুনে প্রভু বললেন, আপনার মতো ব্যক্তি যখন আছেন তখন আমার তিব্বতে আসার কোনো অর্থই হয় না। এই কথা বলে প্রভু ভক্তিভরে দুহাত জোড় করলেন। প্রভু আবার জিজ্ঞাসা করলেন,
হে লোচাবা, একজন ব্যক্তি কিভাবে সবগুলি তন্ত্র একাসনে বসে একই সঙ্গে সাধনা করতে পারে, দয়া করে বলুন। লোচাবা বললেন, একসঙ্গে নয়, তাকে প্রত্যেকটি তন্ত্র পৃথক পৃথক করে সাধনা করতে হবে। প্রভু তখন সজোরে বললেন, অপদার্থ লোচাবা, আপনি কোনো কাজের নন। এখন বুঝতে পারছি কেন আমার তিব্বতে আসার দরকার ছিল। সমস্ত তন্ত্রগুলি একই সঙ্গে সাধনা করা যায় ও করতে হবে, ভিন্ন ভিন্ন করে নয়। প্রভু তারপরে তাঁর কাছে তন্ত্র ব্যাখ্যা করলেন। লোচাবা প্রভুর প্রতি শ্রদ্ধায় অভিভূত হয়ে ভাবলেন, মহা পণ্ডিতদের মধ্যে ইনি সর্বশ্রেষ্ঠ। তিব্বতে অতীশ শুধুমাত্র তান্ত্রিক ক্রিয়াকলাপের ভুল ত্রুটি নির্দেশ করে রিনছেন সাংপোর মতো তন্ত্রশাস্ত্রে অদ্বিতীয় পণ্ডিতের দর্পচূর্ণ করেছিলেন। এত সামান্য কারণে রিনছেন সাংপো নতি স্বীকার করেছিলেন, এই ব্যাখ্যা মেনে নিতে দ্বিধা হয়। মনে হয় কেবল তন্ত্র চর্চার সঠিক পদ্ধতি প্রদর্শনের জন্য নয়, সমগ্র তন্ত্রশাস্ত্রে অতীশের অবিসম্বাদিত পাণ্ডিত্যে নিঃসন্দেহ হয়েই রিনছেন সাংপো নত মস্তকে অতীশের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। রিনছেন সাংপো বহু পণ্ডিতের কাছে শিক্ষা লাভ করেছিলেন, কিন্তু তাঁদের মধ্যে একমাত্র প্রভু অতীশই তাঁকে ধ্যানাভ্যাসে প্রবৃত্ত করান। প্রভু বলেছিলেন যে, হে মহালোচাবা, এই প্রপঞ্চময় সংসারে ভব যন্ত্রণা দুঃসহ, তাই ব্যক্তিমাত্রেরই সর্বপ্রাণী হিতের জন্য সচেষ্ট হওয়া প্রয়োজন। এখন দয়া করে ধ্যানাভ্যাস করুন। পৃষ্ঠা 156। রিনছেন সাংপো গভীর শ্রদ্ধা ভরে তাঁর নির্দেশ অনুসরণ করেন। প্রভু ইঙারি থেকে প্রস্থান করার পরে রিনছেন সাংপো 10 বৎসর ধরে একাগ্র সাধনা করলেন। অন্যত্র গৈলোচাবা এই কাহিনী আবার দিয়েছেন। রিনছেন সাংপোকে অতীশ সাধন প্রণালী শিক্ষা দিলেন। রিনছেন সাংপো তাঁর সাধন কক্ষের বাইরের 3 দিকের দরজার গায়ে লিখলেন, যদি বিষয় সম্পত্তি বা স্বার্থপর কোনো চিন্তা ক্ষণেকের জন্য আমার মনে উদিত হয়, তবে যেন ধর্মরক্ষকরা আমার মস্তক চূর্ণ করেন। ফ্রাঁকে পশ্চিম তিব্বতের একটি শিলালিপিতে এই উদ্ধৃতি দেখেছিলেন যে রিনছেন সাংপো অতীশের করুণায় জ্ঞানের আলোকবর্তিকা রূপে প্রতিভাত হন। অর্থাৎ পাণ্ডিত্যের দিক থেকেও রিনছেন সাংপো সর্বতোভাবে অতীশের শ্রেষ্ঠত্ব স্বীকার করেছিলেন। তার আরেকটি উদাহরণ উল্লেখ করা যায়। রিনছেন সাংপো বহু সংস্কৃত গ্রন্থের দক্ষ অনুবাদক বলে খ্যাতি লাভ করেছিলেন। অষ্টসাহস্রিকা, বিংশতি আলোক প্রজ্ঞা পারমিতা, মহাভাষ্য প্রভৃতি গ্রন্থের অনুবাদ তিনি অতীশ তিব্বতে আসবার আগেই করেছিলেন। কিন্তু অতীশের আনুগত্য স্বীকার করবার পরে রিনছেন সাংপো তাঁর প্রতিটি গ্রন্থের অনুবাদ সংশোধন করে দেবার জন্য প্রভুকে অনুরোধ জানান। দীপঙ্কর এইগুলি সংশোধন করেছিলেন। এরপরে রিনছেন সাংপো দীপঙ্করের কাছে বসে আরও বহু সংস্কৃত গ্রন্থ অনুবাদ করেন। পড়া চলছে পরের ফাইলে।